সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমরা এই করোনা কালের মধ্য দিয়ে চলছি। তারপরও অনলাইনের সহযোগিতায় আমরা সিলেবাসগুলো কিছুটা হলেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে যেখানে আছো প্রত্যাশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমার 3টি ক্লাস হয়ে গেছে, আজকে 4র্থ ক্লাস। আমরা গত 3টি ক্লাসে আধুনিক বাংলা কবি যারা তোমরা জানো, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন দত্ত, যে 4জন কবির কাব্য তোমাদের পাঠ্য, তাদের সম্পর্কে যে আমরা কিছু কথাবার্তা বলেছি। এবং গত ক্লাসটি মূলত যে আমরা জীবনানন্দ দাশের উপরই কথা বলতে শুরু করেছিলাম। আসলে সংক্ষিপ্ত সময়ের মাঝে যতটুকু বলা যায় তাই আমরা চেষ্টা করছি। আজকের ক্লাসেও আমরা জীবনানন্দ দাশকে নিয়েই কথা বলবো। যে জীবনানন্দ দাশ, তার যে ব্যক্তিগত পরিচয়, সেই পরিচয়গুলো যে আমরা গত ক্লাসে বলেছি। তিনি কবি, তিনি সাংবাদিক, তিনি ঔপন্যাসিক, তিনি ছোট গল্পকার, তিনি গীতিকার। তো জীবনানন্দ দাশের যে জন্ম মৃত্যু আমরা উল্লেখ করেছি 1899 আর 1954। 1954 সালে তিনি কলকাতায় রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিলেন। তো রোড অ্যাক্সিডেন্ট যেটি হয়েছিল সেটি ট্রাম, কলকাতায় একটি মন্থর গতিসম্পন্ন যান আছে, যে যানটির নাম হচ্ছে ট্রাম। সেই ট্রামের নিচে পড়ে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছিলেন। শোনা যায় যে সেই সময় পর্যন্ত 100 বছরে একজন মাত্র ব্যক্তি যিনি ট্রাম অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিলেন, তিনি হচ্ছে জীবনানন্দ দাশ। হয়তোবা তিনি খুবই অসচেতন অবস্থায় তিনি রাস্তা পার হচ্ছিলেন, সেই জন্য ট্রাম এসে তাকে আক্রমণ করে এবং সেই দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তো আজকে আমরা যে কাব্যটি নিয়ে কথা বলবো, জীবনানন্দ দাশের যে কাব্যটি তোমাদের পাঠ্য, বনলতা সেন। তো জীবনানন্দ দাশ সম্পর্কে দীপ্তি ত্রিপাঠী তিনি একটি মন্তব্য করেছিলেন যে এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ। এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি, যে যুগটি নিয়ে যে আমরা বহুবার কথা বলেছি। যে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, শেষ হয়েছে 19 সালে। তারপরে মানুষের যে মূল্যবোধ, চিন্তা চেতনা, নৈতিকতা বোধ, আদর্শ, সৃজনশীলতা সবকিছু ভেঙে পড়েছিল। এবং সেই সময়েই তোমাদের এই পাঠ্য 73 যুগের কবিরা তারা কাব্য রচনা শুরু করলেন। ফলে সেই সময়টার যে প্রভাব, সেই সময়টার প্রভাব তাদের কাব্যে লক্ষ্য করা যায়। আর জীবনানন্দ দাশের যে কবি চেতনা, দেখো দীপ্তি ত্রিপাঠী যে মন্তব্যটি করেছেন, এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ। তাহলে যুগটি সম্পর্কে তিনি বলেছেন যে যুগটিকে আমরা বিশ্লেষণ করলাম। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যে একটি ভয়ঙ্কর সময়, সেই সময়টিকেই তিনি নাম দিয়েছেন বিমূঢ়। আর বিভ্রান্ত কবি কেন? জীবনানন্দ দাশের যে কবি চেতনা সবারই কিন্তু বারবার পরিবর্তিত হয়। রবীন্দ্রনাথেরও পরিবর্তিত হয়েছে। যারা পৃথিবীর বড় বড় কবি আছেন তাদেরও যে ভাবনা, সেই ভাবনাগত জগতে বারবার পরিবর্তন আসবে, সেটি স্বাভাবিক। তাহলে আজকে আমরা যে কাব্যটি পাঠ করব এবং যে কাব্যটি নিয়ে কথা বলবো, সেই কাব্যটি হচ্ছে বনলতা সেন। যে কাব্যটি বহুল আলোচিত, বহুল পঠিত এবং বহুল বিশ্লেষিত কাব্য বাংলা সাহিত্যে। এবং যে কাব্যটির বনলতা সেন কবিতা, বুদ্ধদেব বসুর যে বিখ্যাত পত্রিকা কবিতা, সেই কবিতা পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়েছিল। তো জীবনানন্দ দাশ কাব্যটি প্রকাশ করেন 1942 সালে, বনলতা সেন। তার পূর্বেই তার রূপসী বাংলা প্রকাশ করেননি, 1934 সালে লিখেছিলেন। তার ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, সেগুলো প্রকাশিত হয়ে গেছে। 1942 সালে তিনি প্রকাশ করলেন বনলতা সেন। এই যে বনলতা সেন,
যে যে সেন যে একটি পারিবারিক উপাধি, আর বনলতা যে শব্দটি প্রকৃতির সাথে কিছুটা সংশ্লিষ্ট। আমরা বলেছি তার পূর্বে জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্য লিখেছেন 1934 সালে, যদিও প্রকাশ করেননি। সেই কাব্যের যে প্রথম কবিতা, সেখানে তিনি বলেছিলেন শেষ দিকে, আমি গত ক্লাসেও কবিতাটা যে একটু পড়ছিলাম, যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। শেষ দিকটা একটু খেয়াল করো। চারিদিকে শান্তবাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেচে রবে চিরকাল, এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। কোন সব গল্প? এই যে প্রকৃতির গল্প, যে ঘাসে আজকে ভোরবেলা সূর্য কিরণ পড়ছে, এক বিন্দু শিশির ঝলমল করে উঠছে, কিংবা চালতা ফুলে যে শিশিরটা পড়ছে, সূর্যের প্রভাত বেলার সূর্যের আলোতে চিকচিক করে উঠছে, সেটি কিন্তু কালকেও থাকবে। কিন্তু আমরা যারা প্রকৃতি হচ্ছে অবিনশ্বর, আর আমরা জীব মানুষ হচ্ছে নশ্বর, তাহলে আমরা থাকবো না। কিন্তু প্রকৃতির এই যে সৌন্দর্য, তাহলে প্রকৃতি হচ্ছে সর্বকালীন, অর্থাৎ সর্বসময়ের জন্য এই প্রকৃতি জাগ্রত। আমরা যদি সেই দিক থেকে দেখি, তাহলে বনলতা যে শব্দটি, যে প্রকৃতির একটি শব্দ। তো জীবনানন্দ দাশ রূপসী বাংলা কাব্যে তিনি, তোমরা তার যে একটি বিখ্যাত কবিতা পড়েছো বোধহয়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। যে তিনি আবার ফিরে আসতে চান কোথায়? এই বাংলা। তাহলে তিনি বাংলার প্রেমে পড়েছিলেন। জীবনানন্দ দাশ খুব রোমান্টিক কবি, তার রোমান্টিকতার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রকৃতি, তারই দেশ, তারই মাটি, যার জন্য তিনি মানুষ না হয়েও শঙ্কচিল, শালিক কিংবা অন্য কোনো জীব হয়েও তিনি যেই বাংলায় আসতে চান। তো জীবনানন্দ দাশ সম্পর্কে বাসন্তী কুমার মুখোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন যে রূপসী বাংলায় যা আভাসিত, বনলতা সেনে তাই পরিপূর্ণ রূপ লাভ করেছে। তিনি যেই দিক থেকে বলেছিলেন যে রূপসী বাংলাকে মনে হয়েছে যে কিশোরী সুলভ, আর বনলতা সেন হচ্ছে পরিপূর্ণ যুবতী, অর্থাৎ কবির যে মানস প্রেমিকা। যে রূপসী বাংলায় যা আভাসিত, বনলতা সেনে তাই পরিপূর্ণ রূপ পেয়েছে। বনলতা সেনে আবেগের অস্থিরতা নেই বলে ধূসর পাণ্ডুলিপির তুলনায় তা অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী আবেগ জীবনের ধর্ম অনুসারেই উজ্জীবিত হয়েছে, অথবা নতুন প্রেমের প্রেরণা স্তিমিত আবেগকে শক্তি জুগিয়েছে। ধূসর পাণ্ডুলিপি ও রূপসী বাংলায় কবির জীবন ছিল নারী প্রতিমার প্রক্ষেপণের সমস্যা, বনলতা সেনের সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ কবিতার যে মানসী, তোমরা মানসী শব্দটি শুনেছ রবীন্দ্রনাথের কাব্য, যে একটি বিখ্যাত কাব্য যার নাম মানসী, অর্থাৎ মন থেকে জাত যে সুন্দরী রমণী, সেই মানসীর সন্ধান তিনি পেলেন তার বনলতা সেন কাব্যে। এবং বাসন্তী কুমার মুখোপাধ্যায় যার একটু মন্তব্য করেছেন যে ধূসর পাণ্ডুলিপি শৈশবের কবিতা, তাই মানসিকী কবি প্রধানভাবে দেখেছেন মাতৃ প্রতিমার রূপে। অর্থাৎ ধূসর পাণ্ডুলিপি শৈশবের কবিতা, আর মানসীর সঙ্গে বিচ্ছেদ যেন মাতৃ প্রতিমার সঙ্গে বিচ্ছেদে রূপান্তরিত হয়েছে। সবকটি ইন্দ্রিয় দিয়ে কবি মাতৃ প্রতিমার প্রতিরূপ প্রকৃতি জননীকে শিশুর মতো, প্রেমিকের মতো ব্যগ্রভাবে আস্বাদন করেছেন। রূপসী বাংলা কৈশোরের কবিতা, তাই রূপসী বাংলায় মাতৃ প্রতিমা রূপান্তরিত হয়েছে ভগ্নী প্রতিমায়। মন্তব্যগুলো খেয়াল করো।
যে রূপসী বাংলায় মাতৃ প্রতিমা রূপান্তরিত হয়েছে ভগ্নী প্রতিমায়, মাতৃ প্রতিমা থেকে ভগ্নী প্রতিমার জন্ম হয়েছে। প্রকৃতি জননী মাতৃ প্রতিমার প্রতীক, এবং এই প্রকৃতির গর্ভ থেকে জাত কিশোরী ভগ্নী প্রতিমার প্রতীক। এই কিশোরীকে সঙ্গিনী রূপে পাবার জন্য, তার সঙ্গসুখ আস্বাদ করার জন্য কবিকেও কিশোর হতে হয়েছে। তোমরা খেয়াল করো যে আবার আসিব ফিরে কবিতা, যে কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার মাঠ নদী ইত্যাদি ভালোবেসে। যে তাহলে যে এই যে কিশোরী প্রতিমা, রূপসী বাংলায় কবিতার যে ভগ্নী প্রতিমা, সেই ভগ্নী প্রতিমা হচ্ছে তার এই দেশ, তার এই প্রকৃতি। তো বনলতা সেনে তিনি যখন আসলেন, তিনি সেই কিশোরী তরুণীতে রূপান্তরিত হয়েছে, এবং ভগ্নী প্রতিমা রূপান্তরিত হয়েছে প্রেমিকা প্রতিমায়। বাসন্তী কুমার মুখোপাধ্যায় আরেকটু বলছেন যে বনলতা সেনে ওই কিশোরী রীতিমতো তরুণী, ভগ্নী প্রতিমা রূপান্তরিত হয়েছে প্রেমিকা প্রতিমায়। জীবনানন্দ কবি হিসেবে অত্যন্ত সচেতন, নারী প্রতিমার বিবর্তনের এই স্তরগুলো তিনি পরপর ধাপে ধাপে পাঠকের চোখের সামনে প্রস্ফুটিত করে তুলেছেন। এই কবিতার জটিলতার অভাব নেই, যার ফলে নারী, কবিতা ও চেতনা প্রায় সমার্থক হয়ে মিশে গেছে। কিন্তু অনুভবের জটিলতাকে অকারণে দুর্বুদ্ধ করে তুলতে তিনি মোটেই আগ্রহী নন। যে হাইচিল কবিতাটিতে বনলতা সেন কাব্যগ্রন্থের মুখবন্ধ যতবা প্রস্তাবনা বলা যেতে পারে। একটি কবিতা আছে, তোমরা পড়েছো বোধহয় বনলতা সেন কাব্যগ্রন্থে, যে কবিতাটি হচ্ছে হাইচিল। তো হাইচিল কবিতাটি একটি ইংরেজি কবিতা, ইয়েটসের ইংরেজি কবিতা ও কার্লো থেকে, ও কার্লো দ্বারা প্রভাবিত হয়ে জীবনানন্দ দাশ এই কবিতাটি রচনা করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কুড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর সব রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার কেন তারে ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। তাহলে চিলের যে কান্না, সেই চিলের কান্না দেখে জীবনানন্দ দাশের কি মনে পড়ছে, যে বেতের ফলের মতো তার রাঙা চোখ, কার, যে আজকে নেই, কে, যিনি ছিলেন কবির মানস প্রতিমা, সেই মানস প্রতিমা আজকে নেই। এবং চিলকে তিনি সাবধান করছেন যে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, যে চিল তুমি আর উড়ো না, কারণ তোমার যে ভিজে মেঘের দুপুরে তোমার যে তুমি যে উড়ে উড়ে কান্না করছো, সেই কান্নার শব্দে যে আমার যাকে মনে পড়ছে, যার চোখ ছিল বেতের ফলের মতো, একটি চমৎকার উপমা, ম্লান চোখ মনে আসে, যে পৃথিবীর সব রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দৌড়ে। অর্থাৎ পৃথিবীতে মানুষ যে জন্মগ্রহণ করে, পুরুষ নারী যাই হোক, সবাই কিন্তু একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেটি স্বাভাবিক। অর্থাৎ মৃত্যু সত্য, অবশ্যম্ভাবী। তো যে ছিল কবির মানস প্রতিমা, সেও চলে গেছে তার রূপ নিয়ে দূরে। যে কবি নিজেকেই বলছেন যে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, তিনি এই চিলের কান্না দেখে সেই বেতের ফলের মতো যে ম্লান চোখ মনে পড়ছে, তিনি হৃদয় খুঁড়ে সেই কান্নাকে আর জাগ্রত করতে চান না। তাই চিলকে তিনি মানা করছেন যে চিল তুমি আর এই বৃষ্টি বিঘ্নিত দিনে আকাশে উড়ে উড়ে কেঁদো না। তো সেজন্য বলা হয় যে হায় চিল কবিতাটি হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থের মুখবন্ধ অথবা প্রস্তাবনা বলা যেতে পারে। আর যে এই ভিজে মেঘলা দুপুরে ধানসিঁড়ি নদীটির পাশে সোনালী ডানার চিল উড়ে উড়ে তীক্ষ্ণ চিৎকার করছে, এই তীক্ষ্ণ চিৎকারকে মনে হচ্ছে কান্নার শব্দ। বহির্জগৎ ও অন্তর্জগৎ যেন পরস্পরকে কোলাকুলি করছে। এই ভিজে মেঘলা দুপুর ঘনিয়ে উঠেছে কবির হৃদয়ে, সোনালী চিলের কান্না যেন কবি চিত্তের আর্তনাদ। অর্থাৎ এই যে কবি যাকে হারিয়েছেন, সেটা বনলতা সেন হোক কিংবা অন্য কেউ হোক,
কিংবা রূপসী বাংলার তার ভগ্নিপ্রতিমা হোক, তার কথাই মনে পড়ে যাচ্ছে। সেই জন্য তিনি চিলকে সাবধান করছেন, তুমি আর কেঁদো না। এই ভিজে মেঘলা দুপুর ঘনিয়ে উঠেছে কবির হৃদয়ে, সোনালী চিলের কান্না যেন কবিচিত্তের আর্তনাদ। হৃদয়ের বিষণ্ণতার মতো বেতের ফলের মতো কারো ম্লান চোখ ভেসে উঠছে। এই চোখ যেন একজনের, যে কিনা পৃথিবীর রাজকন্যাদের মতো রূপবতী ছিল, এখন কিন্তু নাই, অর্থাৎ সে চলে গেছে রূপ নিয়ে দূরে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের যেমন আজ পৃথিবীতে নেই, আছে মানুষের স্মৃতিতে রূপকথার জগতে, তেমনি ওই নারীও কবির জীবন থেকে, পৃথিবী থেকে অনেক দূরে স্মৃতির জগতে চলে গেছে। কবির আকাঙ্ক্ষা আর্তস্বরে তাকে আবার চেতনার জগতে ফিরিয়ে আনতে চায়। যে অভিজ্ঞতা মগ্ন চৈতন্যে প্রথিত হয়ে আছে, তাকে ফিরিয়ে আনার একটি মাত্র উপায় আছে, হৃদয়কে নিষ্ঠুরভাবে খুঁড়তে হবে। কিন্তু রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা কি সহ্য করা সম্ভব? সেজন্য কবি বলছেন যে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। অর্থাৎ হৃদয়কে খুঁড়ে বেদনা জাগাতে কেউই ভালোবাসে না, কেউ নিশ্চয় ভালোবাসে না, কিন্তু কেউকেই ভালোবাসে, অন্তত কবি ভালোবাসেন। ভালো না বেশি উপায় নেই, কেননা তাকে ফিরে পাবার এই একমাত্র পথ। তার সঙ্গে বিচ্ছেদ যেমন যন্ত্রণাদায়ক, তার সঙ্গে মিলনের উপায়ও তেমনি ক্লেশকর। যে একটি যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে হলে অন্য একটি যন্ত্রণাকে আলিঙ্গন করতে হবে। চৈতন্যশীল মানুষের এই হলো অমোঘ নিয়তি। যাক, আমরা কিছু লেখা পড়লাম, যে লেখাগুলো হচ্ছে বাসন্তী কুমার মুখোপাধ্যায়, যিনি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যকে বিশ্লেষণ করতে গিয়ে কিছু কথা বলেছেন। আমরা এবার জীবনানন্দ দাশ সম্পর্কে দীপ্তি ত্রিপাঠীর কিছু মন্তব্য উল্লেখ করছি। যে ত্রিসত্তর যুগের যারা কবি, তারা সচেতনভাবেই রবীন্দ্রনাথকে, অর্থাৎ রবীন্দ্র বলয় থেকে নিজেদেরকে মুক্ত করতে চেয়েছিলেন। জীবনানন্দ দাশও চেয়েছিলেন। তবে অন্যান্য আধুনিক কবিদের মতো জীবনানন্দ দাশেরও প্রধান সমস্যা ছিল রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হওয়া। সুধীন্দ্রনাথ যেখানে বিরোধোক্তি সৃজন করবার জন্য গোটা গোটা রবীন্দ্রচরণ উদ্ধৃত করেছেন, বিষ্ণুদে যেখানে রবীন্দ্র কল্পনাকে টুকরো করে ভেঙে আবার কিউবিস্টদের মতো জোড়া লাগিয়েছেন, জীবনানন্দ সেখানে প্রধানত রবীন্দ্রনাথকে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। অর্থাৎ জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথকে পাশ কাটিয়ে এড়িয়ে গিয়েই তিনি তার কাব্য রচনা শুরু করলেন। কিন্তু বাস্তবে কি তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন? তাদেরই সেই ত্রিসত্তর যুগেরই একজন কবি সুধীন দত্ত, তিনি তার প্রথম কাব্য যে তন্নি, সেই তন্নি কাব্যটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথের কাছে ঋণ স্বীকার করছেন। যে তাহলে ত্রিসত্তর যুগের এই জীবনানন্দ দাশ, তিনিও কি রবীন্দ্রনাথের বৃত্ত থেকে বের হয়ে, তারা তো চেয়েছিলেন নিজেদেরকে অ্যান্টি রোমান্টিক কবি হিসাবে তৈরি করবেন, পেরেছিলেন কি? তিনিও তো রবীন্দ্রনাথের মানুষের মতো বনলতা সেনকে তৈরি করেছেন। শুধু বনলতা সেন নয়, আমরা আরো যে সমস্ত নারী প্রতিমা লক্ষ্য করছি তার কাব্যে, যে শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, শেফালিকা বোস, সুজাতা, অমিতা সেন, অরুণিমা সান্যাল, সবিতা, সুদর্শনা, আর বনলতা সেন তো আছেই। কয়েকটি নাম একেবারে পারিবারিক উপাধি দ্বারা নির্দিষ্ট, অর্থাৎ বিশেষভাবে চিহ্নিত: অরুণিমা সান্যাল, অমিতা সেন, শেফালিকা বোস, বনলতা সেন। তাহলে এই ত্রিসত্তর যুগের কবিরা যারা রবীন্দ্রনাথের বলয় থেকে বের হয়ে আসতে চেয়েছেন, অ্যান্টি রোমান্টিক হওয়ার চেষ্টা করেছেন, এবং
সেই সময়কার যে বিশ্বযুদ্ধোত্তর যে সময়, সেই সময়ের যে দুর্দশা, মানুষের চেতনার দৈন্যতা, সেইগুলোকেই তারা কাব্যে ধারণ করেছেন। যে জন্য জীবনানন্দ দাশ বোধ কবিতা লিখেছেন, যে জন্য তিনি 8 বছর আগের একদিন কবিতা লিখেছেন, যেখানে একজন ব্যক্তি তার সবকিছু থাকা সত্ত্বেও সে লাশ কাটা ঘরে আজকে শুয়ে আছে। অর্থাৎ সবকিছু থাকা সত্ত্বেও তার স্ত্রী ছিল, সন্তান ছিল, তারপরেও সে তার মরিবার স্বাদ হলো। তোমরা এই কবিতাটি পড়েছো বোধহয়, যে শোনা গেল 8 বছর, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভোর, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাবে। জীবনানন্দ দাশকে বোঝানোর জন্য, বোঝার জন্য, যে আমি গত ক্লাসে যে কবিতাটি পড়েছিলাম, যে আজকেও পড়ছি, যে এই যে সময়ের যন্ত্রণা, যে সময়ের যন্ত্রণা দ্বারা ব্যক্তি মানুষ তাড়িত হচ্ছে, সেই ব্যক্তি তাড়নার ফলেই তার মনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকেই সে কিন্তু দড়ি নিয়েছে এবং আত্মহত্যা করেছে, কাজ শেষ হয়ে আছে, লাশ কাটা করে। যে তাহলে সেই যে জীবনানন্দ দাশ, যে জীবনানন্দ দাশ মানুষকে কেটেছেন আধুনিক মানুষের মতো, মানুষকে কেটে টুকরো টুকরো করেছেন, টুকরো টুকরো করে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। তাহলে যে জীবনানন্দ দাশ এই গভীরভাবে, খুব প্রবলভাবে অ্যান্টি রোমান্টিক হওয়ার চেষ্টা করেছিলেন, বাস্তবে কি তিনি পেরেছেন? হ্যাঁ, তাহলে তিনি যদি পারতেন, তাহলে এই যে নামগুলো আমি বললাম, শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, শেফালিকা বোস, সুজাতা, অমিতা সেন, অরুণিমা সান্যাল, বনলতা সেন, সবিতা, সুদর্শনা, এই যে নামগুলো তিনি কেন লিখলেন, কেনই বা তৈরি করলেন? আমরা পূর্বেই বলেছিলাম যে রূপসী বাংলার যে ভগ্নী প্রতিমা, সেই ভগ্নী প্রতিমা রূপান্তরিত হচ্ছে তরুণী প্রতিমায়। তরুণী প্রতিমা, রূপসী বাংলার যে কিশোরী ছিল, সে পরিবর্তিত রূপে বনলতা সেন কাব্যে রূপান্তরিত হয়েছে তরুণীতে। অর্থাৎ কবির যে মানসী, সেই মানস সুন্দরী কিংবা মানসী আমরা বলি, সেই রূপান্তরিত বনলতা সেনকে কবি কেমনে দেখছেন? আমরা আগেও বলেছি যে কাব্যটি হচ্ছে বহুল পঠিত এবং বহুল বিশ্লেষিত এবং বহুল সমালোচিত। সমালোচিত এই অর্থে যে সাহিত্যের সমালোচনাটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দিকের যে সমন্বয়। একটা সাহিত্য সম্পর্কে যে আমরা যখন বলি যে সাহিত্য সমালোচনা, বিষয়টি হচ্ছে ভালো এবং মন্দ, শুধু মন্দটা না। যেমনিতে বাস্তব অর্থে সমালোচনা শব্দটি যে যমুক তমুকের সমালোচনা করেছে মানে হচ্ছে যমুক তমুককে মন্দ বলেছে, কিন্তু সাহিত্য সমালোচনা বিষয়টা সেরকম না। সেই বিষয়টি হচ্ছে একেবারেই যে ভালো মন্দ কি আছে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা, তাই হচ্ছে সমালোচনা। তো বনলতা সেনকে যে আমরা যদি সমালোচকের দৃষ্টিতে দেখি, অর্থাৎ বিশ্লেষণের দৃষ্টিতে দেখি, তাহলে সেই বনলতা সেন যে কবিতাটি হচ্ছে এই কাব্যের নামবাচক কবিতা, সেই কবিতা আমরা কি পাই? যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। মানুষের জন্ম হাজার হাজার লাখ লাখ বছর আগে, সেই সময় থেকেই মানুষ হাঁটছে। অর্থাৎ পৃথিবীতে মানুষের যে জীবন, সেই লক্ষ বছরের জীবন, হাজারো বছরের জীবন, সেই যে দীর্ঘ সময়ের পরম্পরায় মানুষের সভ্যতা বিকশিত হয়েছে, সেই প্রাচীনকালের যে কৃষিকেন্দ্রিক সভ্যতা, সেই যে প্রস্তর যুগের সভ্যতা, সেই যে অগ্নিযুগের সভ্যতা, তারপরে রূপান্তরিত হলো কৃষি যুগে। সেই কৃষি যুগের সভ্যতা থেকে সমৃদ্ধ হয়ে মানুষ আস্তে আস্তে এই যন্ত্র যুগে প্রবেশ করলো, বিজ্ঞানের যুগে প্রবেশ করলো। যে তাহলে মানুষের যে সভ্যতা হাজার হাজার বছর যাবৎ বিকশিত হচ্ছে, চলছে, এই চলার কোনো শেষ নাই। প্রাচীনকালেও চলেছে, সামনেও চলবে। কিন্তু মানুষ আছে, পৃথিবীতে আগেও মানুষ ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জীবনানন্দ দাশ সেটি বলতে চাচ্ছেন যে 1000 বছর ধরে আমিটা কি, যে মানব সভ্যতার প্রতি
প্রতিনিধি আমি, অর্থাৎ মানুষ। এই মানুষ আগেও ছিল, বর্তমানে আছে, এই চলছে। এই যে চলা, যে চলাটি কবি প্রমথ সেন কাব্যের প্রথম যে লাইন, সেই লাইনে চিহ্নিত করলেন। আজকের ক্লাসটি যে আমরা যেখানে সমাপ্তি টানছি, আগামী ক্লাসে আমরা বনলতা সেন কবিতা যেমন কাব্য সম্পর্কে আরও বিশ্লেষণ করব। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো।